বন্ধুরা, চৌমাথার মোড় থেকে একটি ঝকঝকে ফরচুনার গাড়ি বেরোতে যাচ্ছিল, কিন্তু চৌমাথায় তখন ভীষণ যানজট লেগেছিল। যে ব্যক্তি গাড়ির ভেতরে বসেছিলেন তিনি তার ড্রাইভারকে বললেন, ভাই একটু অপেক্ষা করো, এত তাড়া কিসের? সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমার মনে হয় অনেক দূর থেকে জ্যাম লেগে আছে, তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে যাওয়াই ভালো। ড্রাইভার তার নির্দেশ মতো গাড়িটিকে সেই ভিড়ে ভর্তি চৌমাথাতেই থামিয়ে দিল, যতক্ষণ না যানজট পরিষ্কার হয়। বন্ধুরা, আজকের ঘটনা সত্যিই শিক্ষণীয়। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে লাইক দিন। চলুন শুরু করি আজকের সত্য ঘটনা। বন্ধুরা, উত্তরপ্রদেশের এক জেলা কানপুর, আর এই কানপুরে একটি জায়গা আছে বালকৃষ্ণ চৌমাথা। সেই চৌমাথাতেই ভীষণ জ্যাম লেগেছিল। সেখানে দাঁড়িয়েছিল একটি ফরচুনার গাড়ি, আর সেই গাড়ির মালিক ছিলেন অশোক শর্মা। তিনি বিশেষ কাজে দিল্লি যাচ্ছিলেন। অশোক শর্মা খুবই দয়ালু স্বভাবের মানুষ ছিলেন। তিনি দেখলেন তাদের গাড়ির চারপাশে ৩-৪ জন মহিলা এগিয়ে আসছে। তাদের গায়ে ছিল নোংরা মলিন কাপড়। এদের দেখে তিনি ভাবলেন এরা নিশ্চয়ই ভিক্ষা চাইতে এসেছে, যেমন প্রায় আমরা চৌমাথাগুলোতে ভিখারিদের দাঁড়িয়ে থাকতে দেখি তেমনি। অশোক শর্মা নিজের পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে কিছু টাকার গুচ্ছ টেনে নিলেন। কয়েকটি নোট বের করে তিনি সেই মহিলাদেরকে ১,০০০ টাকা দিয়ে দিলেন। এরপর তিনি দেখলেন যানজট সরে গেছে, তাই ড্রাইভারকে বললেন, এখন গাড়ি এগিয়ে নিয়ে চলো। গাড়ি ঠিক সামনে এগোতে যাবে এমন সময় অশোক শর্মা খেয়াল করলেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যে ক্রমাগত জানালায় হাত মারছে এবং বলছে, বাবু আমাকে তো আপনি কিছু দিলেনই না। অশোক শর্মা যখন কাঁচের ভেতর থেকে তাকে দেখলেন তার মনে হলো তিনি যেন মহিলাটিকে চেনেন। মহিলা গাড়ির কাছে এসে মাথা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল এবং বলল, বাবু আপনি তো আমাকে কিছু দিলেনই না। যেই মুহূর্তে অশোক শর্মা মহিলাটির মুখ দেখলেন তিনি অবাক হয়ে বললেন, আরে তুমি তুমি এখানে কি করছো? মহিলা চমকে উঠে বলল, তুমি তুমি অশোক? অশোক উত্তর দিলেন, হ্যাঁ আমি অশোক, কিন্তু তুমি এখানে কি করছো? আসলে এই মহিলা আর কেউ নয়, সে অশোক শর্মার ডিভোর্স প্রাপ্তা স্ত্রী পূজা। প্রায় ৩ বছর আগে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। অশোক শর্মা তাকে জিজ্ঞেস করলেন, পূজা তুমি তো এক ভালো ঘরের মেয়ে, আর ডিভোর্সের সময় তুমি আমার ওপর ৪০ লক্ষ টাকার জরিমানা চাপিয়েছিলে। আমি সেই ৪০ লক্ষ টাকাও দিয়েছিলাম তোমায়, তাহলে তোমার এমন অবস্থা কিভাবে হলো? তুমি আজকে পথে পথে ঘুরছো আর রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছো কেন? সব কথা শুনে পূজা বলল, আমি তোমাকে সব কিছু বলবো, আমাকে একটু সময় দাও। অশোক শর্মা তখন পূজাকে বললেন, তুমি আমার গাড়িতে উঠে বসো। তারপর তার ড্রাইভারকে বললেন, ভাই পিছনের দরজা খুলে দাও। ড্রাইভার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় এবং পূজা গাড়িতে উঠে বসে। যেই মাত্র সে গাড়িতে ওঠে তখনই আশেপাশের কিছু দোকানদারদের মনে হয় হয়তো কোনো বড়লোক একজন গরিব মহিলাকে কোথাও ভুল কাজে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তখন সেখানে ভিড় জমে যায়, পুরো বাজার একত্র হয়ে যায়। সবাই জানতে চায় একজন ফরচুনার গাড়ির ধনী মানুষ এক ভিখারিনীকে গাড়িতে বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। যখন পূজা গাড়িতে উঠছিল তখন তার সঙ্গে থাকা আরও ৩-৪ জন মহিলা সন্দেহপ্রবণ হয়ে পড়ে। তারা কিছুই জানতো না আসল ঘটনা কি, কেন এই মহিলা গাড়িতে উঠছে এবং ফরচুনার গাড়িতে বসে থাকা লোকটির সঙ্গে তার সম্পর্ক কি। তারা নিজেদের মধ্যে দ্রুত কথাবার্তা শুরু করে, আর সেই কথাবার্তা ১ মিনিটের মধ্যেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। ফলে বাজারের সব লোক সেখানে জড়ো হয়ে যায়। বাজারের লোকজন পূজাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে পূজা বলে, আসলে ও আমার ডিভোর্স প্রাপ্ত স্বামী অশোক শর্মা, আর সে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে না, বরং আমি নিজেই ওর সঙ্গে যেতে চাই। অশোক শর্মা পূজাকে নিয়ে যান একটি হোটেলে। সেখানে তিনি ড্রাইভারকে কিছু টাকা দেন এবং বলেন, যাও বাজার থেকে ওর জন্য একটি সুন্দর শাড়ি আর একজোড়া চটি কিনে আনো। ড্রাইভার সঙ্গে সঙ্গে তার মালিকের কথা মতো পাশের বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসে। এদিকে হোটেলে অশোক শর্মা পূজাকে বলেন বাথরুমে স্নান সেরে আসতে। পূজা স্নান করে আসে এবং অশোকবাবু তাকে নতুন শাড়ি পরতে দেন। বন্ধুরা, সেই শাড়ি পরার পর পূজাকে একেবারে নতুন বউয়ের মতো লাগছিল। অশোক শর্মা যখন তাকে দেখলেন তার মনে হলো পরিস্থিতি যতই পাল্টে যাক, কিন্তু পূজার চরিত্র, চালচলন, মুখমণ্ডল কিছুই বদলায়নি। সে শুধু সময়ের মার খেয়েছে, শুধু বাধ্যতার শিকার হয়েছে। অশোকবাবু তাকে বললেন, আমি একটি জরুরি কাজে দিল্লি যাচ্ছি, যদি তুমি আমাকে একটু সময় দাও তবে আমি আগামীকাল এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি তোমার ঠিকানা লিখে দাও আমাকে। পূজা বলল, ঠিক আছে। অশোক শর্মা দিল্লি চলে যান। সেখানে তাড়াহুড়ো করে নিজের সব কাজ সারেন। রাতে যখন হোটেলে ঘুমোতে যান তখন রাত আর কাটতে চাইছিল না, আর এদিকে পূজা যে চৌমাথায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল তারও রাত কেটেছিল অস্থিরতায়।
পরের দিন অশোকবাবু দিল্লি থেকে ফিরে আসেন এবং পূজা যেই ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় পৌঁছন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে পূজা সেখানে নেই। সে আবার ভিক্ষা চাইতে চলে গেছে। তখন অশোক শর্মা আবার সেই চৌমাথায় যান যেখানে আগের দিন পূজার সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে তার সঙ্গে পূজার দেখা হয়। দেখা হওয়া মাত্রই পূজা তাকে নিজের ঘরে নিয়ে আসে। সে একটি ছোট ভাড়া ঘরে থাকত। যখন অশোক শর্মা ঘরের ভেতরে ঢোকেন তিনি দেখেন ঘরে একটি খাট রাখা আছে, আর সেই খাটের ওপর টাঙানো আছে একটি ছবি। ছবিতে অশোক শর্মা আর পূজা একসঙ্গে। সেই ছবি অশোকবাবুর চোখে পড়া মাত্র তিনি অবাক হয়ে পূজাকে জিজ্ঞেস করেন, পূজা, আমাদের তো 2-3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। এখন আমাদের পথ সম্পূর্ণ আলাদা। সবকিছু কোর্টে নির্ধারিত হয়ে গিয়েছিল, তাহলে এই ছবি এখনো কেন টাঙিয়ে রেখেছ? পূজা হাউমাউ করে কেঁদে ফেলে এবং বলে, আসলে আমি তোমাকে ডিভোর্স দিলেও তার পেছনে আমার সম্মতি ছিল না। আমি কখনো তোমাকে ডিভোর্স দিতে চাইনি। আজও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের পরে ভালোবাসতাম। তখন অশোক শর্মা বলেন, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিলে কেন? তখন পূজা পুরো গল্প খুলে বলে। বাড়িতে তার মা, বাবা এবং এক ভাই আছে, আর আছে এক লোভী জামাইবাবু। অশোক শর্মা একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার কাছে প্রচুর সম্পত্তি, অফুরন্ত ধন সম্পদ ছিল। তিনি তার মা বাবার একমাত্র ছেলে। তাই পূজার বাড়ির লোক যখন বিয়ের জন্য সম্বন্ধ দেখতে আসে তারা বুঝতে পারে অশোক শর্মারা ভীষণ ধনী। এদের কাছে অগাধ সম্পদ আছে। আবার অশোকবাবু ঘরের একমাত্র ছেলে। তখন তারা মনে মনে ঠিক করে নেয় যে করেই হোক মেয়ের বিয়ে আমরা এই বাড়িতেই দেব। আর শেষমেশ তাই হয়। পূজার বিয়ে হয় অশোক শর্মার সঙ্গেই। এদিকে তার লোভী জামাইবাবু যা বলতো পূজার মা, বাবা, ভাই তাই মেনে চলতো। পূজা বিয়ে হয়ে অশোকবাবুর বাড়িতে আসে। 1-2 বছর সম্পর্ক চলার পর পূজার বাড়ির লোক তার জামাইবাবুর কথাতে পূজাকে বিভিন্নভাবে উস্কানি দিতে শুরু করে, আর সেও ভুল পথে প্রলুব্ধ হয়ে নিজেই নিজের সংসার ভাঙার জন্য অস্থির হয়ে ওঠে। অবশেষে অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুজনের মধ্যে কোর্টে মামলা শুরু হয়। পূজার জামাইবাবু এবং তার বাড়ির লোকজন ভালোভাবেই জানতো যে অশোক শর্মার কাছে টাকার কোনো অভাব নেই। তাই যদি আমরা তার উপরে জরিমানা চাপাই তিনি সহজেই টাকা দিয়ে দেবেন এবং সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাবো। কিন্তু পূজা কিছুই বুঝতে পারেনি যে তার আপনজনই তার সংসার নষ্ট করছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। পূজা তার মা, বাবা এবং ভাইয়ের কথা এসব করতে লাগলো। শেষে কোর্টে গিয়ে তাদের ডিভোর্স হয়ে গেল। পরিবারের কথায় 40 লক্ষ টাকা জরিমানা অশোক শর্মার ওপরে চাপিয়ে দেয় পূজা, এবং অশোক শর্মা কোর্টে সেই 40 লক্ষ টাকা দিয়েও দেন। বন্ধুরা, এরপরে দুজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সমস্ত টাকা পূজার অ্যাকাউন্টে চলে আসে। তখন তার জামাইবাবু বলে, পূজা দেখো, এখন তোমার ডিভোর্স হয়ে গেছে, আমি তোমাকে আবার বিয়ে দেব। এভাবে তো কেউ তোমাকে বিয়ে করবে না, কারণ তুমি ডিভোর্সি। তাই তোমাকে আগে একটা ছোট ঘর করতে হবে, একটা ফ্ল্যাট বা একটি জমি কিনতে হবে, যাতে কোনো ছেলে বা তার পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়। তার জামাইবাবু এবং বাড়ির লোকজন তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জমি কেনার নামে নিয়ে নেয়। এখনো পূজা কিছুই টের পায়নি। সেই টাকাতেই বাড়ির লোক পূজার ভাইয়ের বিয়ে দেয়। এভাবে ধীরে ধীরে তারা তার সব টাকা খেয়ে ফেলে। আর বিয়ের পর যখন ভাইয়ের বউ বাড়িতে আসে সে পূজাকে ভীষণ হিংসা করতে থাকে। যখন পূজার বিয়ে হয়েছিল তখন তার বয়স কম থাকায় সে কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন সে ধীরে ধীরে সব বুঝতে পারছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে নিজের হাসি খুশি সংসারে নিজের হাতেই আগুন লাগিয়ে দিয়েছিল। যখন তার সব টাকা শেষ হয়ে যায় তখন পূজার ভাই আর তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। তখন সে নিজে জামাইবাবুর কাছে পৌঁছয়। জামাইবাবু বলে, তুমি যেখানে খুশি যাও, যখন তুমি নিজের স্বামীর হতে পারোনি তখন আমাদের কি করে হবে পূজা? এরপর পূজার কাছে আর কোনো থাকার জায়গা ছিল না, তাই ক্লান্ত অসহায় হয়ে সে রাস্তায় আসে। সেখানে কিছু মহিলার সঙ্গে দেখা হয় যারা রাস্তায় ভিক্ষা চাইতো। সেই মহিলারা তাকে বলে, তুমি আমাদের সঙ্গে এসো। পূজা তখন তাদের সঙ্গেই থাকতে শুরু করে। তার জীবন কেটে যাচ্ছিল ঝুপড়িতে। ধীরে ধীরে পূজাও সেই পেশায় নেমে আসে। সেও ভিক্ষা চাইতে শুরু করে। যখন পুরো গল্প পূজা তার স্বামী অশোক শর্মাকে শোনালো তখন অশোক শর্মার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। পূজা অশোককে জিজ্ঞেস করে, মা তো আমাকে খুব ভালোবাসতেন, মায়ের কি খবর? তখন অশোক শর্মা বলেন, মা আজও আগের মতোই আছেন। মা তোমাকে আজও মনে করেন। তিনি জানি না কতবার আমাকে বলেছেন আমার বৌমা কি আর আমার কাছে আসবে না, কিন্তু এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আমিই বা তাকে কি করে বলবো যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা আর কখনো এক হতে পারবো না? পূজা অশোক শর্মাকে বলে, যদি ভালোবাসা সত্যি হয় আর ইচ্ছা পবিত্র হয় তাহলে আমরা এখনও এক হতে পারি। অশোক শর্মা বললেন, না, আইনের দিক থেকে আমরা এখন আলাদা হয়ে গেছি। এই কথা বলে তিনি কিছু টাকা বের করে পূজাকে দেন এবং বলেন, এই টাকা রাখো।
তোমার প্রতি মাসের খরচ আমি দিয়ে যাব, কিন্তু আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে রাখতে পারবো না। টাকা দিয়ে যখন তিনি গাড়িতে উঠতে যান, পূজা তার পা আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে। তখন অশোক শর্মারও মন গলে যায়। সে বলে, একবার আমাকে আবার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলিয়ে দাও। অশোক শর্মা নিজের পকেট থেকে মোবাইল বের করে তার মাকে ফোন করেন। বলেন, মা, পূজাকে পেয়েছি, না ওর সঙ্গে কথা বলো। যেইমাত্র তার মা এই কথা শোনেন, তিনি আনন্দে বলে ওঠেন, দাও বাবা, আমার বৌমার সাথে আমাকে কথা বলতে দাও। অশোক তখন নিজের মোবাইলটি পূজার হাতে ধরিয়ে দেন। এবার শাশুড়ি আর বৌমা একে অপরের সঙ্গে অনেক কথা বলে। অশোক শর্মাকে তার মা বলেন, তুমি বৌমাকে সরাসরি ঘরে ফিরিয়ে নিয়ে আসো। অশোক তার মায়ের কথা অমান্য করতে পারলেন না, তাই নিজের ফরচুনার গাড়িতে পূজাকে নিয়ে সরাসরি নিজের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে তার মা আরতির থালা সাজিয়ে নিজের বৌমার অপেক্ষায় ছিলেন। তারা বাড়ি ফিরতেই তিনি বৌমাকে আরতি করেন। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। শাশুড়ি আর বৌমা দুজনের মনই আনন্দে ভরে ওঠে। তারপর অশোক বলেন, মা, এই সেই পূজা যে কোর্টে আমার কাছ থেকে 40 লক্ষ টাকা জরিমানা নিয়েছিল, আর আমি তা দিয়েও ছিলাম। এখন এই মহিলাকে কি আবার আমাদের ঘরে রাখা উচিত? তখন তার মা বলেন, বাবা, ভুল তো মানুষেরই হয়, এও মানুষ, যদি তার কোনো ভুল হয়েই থাকে তবে তাকে ক্ষমা করে দাও। অশোক এবার পূজাকে ক্ষমা করে দিলেন। আর বন্ধুরা, অশোক আর পূজা আবার একবার নতুন জীবনের শুরু করলেন। বন্ধুরা, সম্পর্কের আসল দাম কোনোদিন টাকা আর আভিজাত্য দিয়ে মাপা যায় না। অশোক আর পূজার জীবনই এর সবচেয়ে বড় উদাহরণ। তাদের সম্পর্ক কেবল এই জন্য ভেঙে গিয়েছিল যে পূজা নিজের পরিবারের প্ররোচনায় চলে গিয়েছিল। পরিবারের লোভ আর ভুল পরামর্শ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের হাতে নিজের সংসার ভেঙে দিয়েছিল। কিন্তু যখন সময় পাল্টালো আর সত্যি সামনে এলো, তখন সে বুঝতে পারল যে টাকা যতই থাকুক না কেন, তা কখনোই দুই বোনের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ফিরিয়ে আনতে পারে না। আসল সম্পর্ক সবসময় বিশ্বাস আর আপনজনের টানে টিকে থাকে। আর এই বিশ্বাসই প্রতিটি পরিবারকে শক্ত করে তোলে। পরিস্থিতি মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু মানবিকতাকে নয়। পূজা একসময় ছিল এক সমৃদ্ধ পরিবারের বৌমা, যার কাছে সবকিছু ছিল, ঐশ্বর্য, সম্মান আর একটি ভালোবাসার পরিবার। কিন্তু সময়ের আঘাত তাকে রাস্তায় এনে দাঁড় করালো। বাধ্য হয়ে সে ভিখারিনী হয়ে গেল। তবুও যখন অশোক শর্মা তাকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখলেন, তখন তিনি তার অতীতকে নয়, বরং মানুষ হিসেবে তার অস্তিত্বকে চিনলেন। তিনি কোনো ভেদাভেদ না করে তাকে আবার সম্মান দিলেন এবং তার পাশে দাঁড়ালেন। এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে বাধ্যবাধকতা যতই হোক না কেন, মানুষের সম্মান কোনোদিন কমতে পারে না। যে মানুষ মানবিকতাকে চিনতে পারে সেই আসল মহান। এই গল্পের আরেকটি দিক হলো লোভ। পূজার জামাইবাবু আর পরিবারের লোভ তার পুরো জীবন তছনছ করে দিল। টাকার লোভে তারা নিজের মেয়ের সংসার নষ্ট করলো। তারা 40 লক্ষ টাকা হজম করলো, আর যখন সবকিছু তাদের হাতছাড়া হয়ে গেল, তখন পূজাকে একা ছেড়ে দিল। লোভ কেবল পূজার সংসারই কাড়েনি, বরং তার জীবন থেকে সম্মান আর নিরাপত্তাও কেড়ে নিয়েছিল। আর শেষমেশ সেই লোভ তাদের কাছেও নিরর্থক প্রমাণিত হলো। কারণ টাকার ঝলক কিছুদিনই থাকে, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে সারা জীবনের জন্য শূন্যতা থেকে যায়। এখান থেকে আমরা শিখি যে লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু, যা শেষ পর্যন্ত তাকে কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায়। এখান থেকে আমরা শিখি যে লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু, যা শেষ পর্যন্ত তাকে কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায়। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো ক্ষমা। যখন পূজার শাশুড়ি বলেছিলেন, ভুল তো মানুষেরই হয়, তখন সেটা শুধু একটি বাক্য ছিল না, বরং সম্পর্ককে আবার জোড়া লাগানোর শক্তি ছিল। মানুষের কাছ থেকে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু যদি সে নিজের ভুল বুঝে ফিরে আসে, তবে আমাদের তাকে আপন করে নিতে হবে। জীবনে ক্ষমা করা আর দ্বিতীয় সুযোগ দেওয়াই আসল সম্পর্কের মানে। এটাই সেই বন্ধন যা ভাঙা সম্পর্ককেও আবার সবুজ করে দেয়। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে আসল সম্পদ টাকা নয়, বরং মনের ঐশ্বর্য। অশোক শর্মা ছিলেন কোটিপতি, তার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তার আসল পরিচয় ছিল তার দয়ালু আর বড় মনে। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে এক নতুন আর চমকপ্রদ সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।